স্বৈরাচার পতনের পর ৬ মাসে ৭৫০ কোটি টাকার বেশি জব্দ। সম্পত্তি ফ্রিজ ৯,৫০০ কোটি টাকার উপর। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেড়েছে মামলা জট। চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা, ব্যবস্থাপনাকে দুষছেন আইনজ্ঞরা। ঈদের ছুটিতে কমেছে ঢাকার বায়ু দূষণ। নির্মাণ বিধি মানা, ইট ভাটা বন্ধ আর যানবাহন যৌক্তিক পর্যায়ে আনার পরামর্শ। মেহেরপুরের গাংনীর খরস্রোতা কাজলা নদী এখন সরু খাল। ড্রেজিং না করায় নাব্যতা সংকট। দুপার দখল করে চাষাবাদ। তামাক কোম্পানির আগ্রাসনের শিকার খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদী অববাহিকার উর্বর জমি। দিন দিন বাড়ছে চাষ। কৃষিখাতে পানি সংকট নিরসনে আশার আলো দেখছেন ইয়েমেনের কৃষক। জাতিসংঘের প্রশিক্ষণ করে তুলছে স্বনির্ভর। এবং ফুটবল দলে একজন প্রকৃত নাম্বার 9 প্রয়োজন। মন্তব্য মামুনুল ইসলামের। টেকনিক্যাল বিষয় পরিবর্তনের পরামর্শ। দেখছিলেন শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। স্বৈরাচার পতনের পর গত ৬ মাসে দেশের ভেতর পাওয়া ৭৬৫ কোটি ৭৫ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আর সম্পত্তি ফ্রিজ করা হয়েছে ৯,৫৪৪ কোটি ৫০ লাখ টাকার বেশি। জব্দ করা সম্পদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অ্যামাউন্ট সমূহ। ফজলে আদিত্যের রিপোর্টে বিস্তারিত। গত ১৫.৫ বছর স্বৈরাচার আমলে ব্যাপক দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির তথ্য একের পর এক বেরিয়ে আসতে থাকে, যার মধ্যে অন্যতম শেখ পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অবৈধ সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক হিসাবের তথ্য। এমন বিষয়ে তদন্তে নামে দুদক। আর্থিক অনিয়মের জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করেছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে ৫৫টি কোর্ট আদেশে জব্দকৃত ৭৬৫ কোটি ৭৫ লাখ টাকার দেশীয় সম্পদের মধ্যে রয়েছে ১৯১.৮০ একর জমি, ২৮টি বাড়ি, ৩৮টি ফ্ল্যাট, গাড়িসহ কোম্পানি ও বাণিজ্যিক সংগঠন। ৫৪টি কোর্ট আদেশে অবরুদ্ধ করা হয়েছে ১,০৩০টি ব্যাংক হিসাব, 9টি সঞ্চয়পত্র, ৪৭৩ কোটি ৯৫ লাখের বেশি শেয়ারের অর্থ, ডলার, ইউরো, নগদ অর্থসহ মোট ৯,৫৪৪ কোটি ৫০ লাখ টাকার সম্পদ। দেশের পাশাপাশি বিদেশে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পায় দুদক। এখন পর্যন্ত বিদেশে ২৩টি কোম্পানি, ৫৮২টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক, যার মূল্য ১২০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। আর জব্দ করা বিদেশি ডলার, ইউরোর আর্থিক মূল্য ৪৫ কোটি ১৬ লাখ ৪১,৪২৯ টাকা। দুদক মহাপরিচালক আক্তার হোসেন দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে জানান, দুদকে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দেশের জব্দকৃত সম্পদগুলো রাখা হয়েছে। ৫৫টি কোর্ট আদেশের মাধ্যমে কুকৃত সম্পদের পরিমাণ দেশে হচ্ছে ৭৬৫ কোটি টাকারও বেশি এবং অস্থাবর ৫৪টি কোর্ট আদেশের মাধ্যমে অবরুদ্ধকৃত সম্পদের পরিমাণ হচ্ছে ৯,৫৪৪ কোটি টাকারও বেশি। আর বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়ে সেই সকল অবৈধ সম্পদ দেশে ফিরে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন। যেগুলি বিদেশে আমাদের যেই সম্পদের তথ্য আমাদের কাছে রয়েছে, আমরা বিজ্ঞ আদালত থেকে প্রাপ্ত আদেশগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়ে সেগুলি অবরুদ্ধ করা এবং সেগুলি দেশে ফেরত আনার বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। জব্দকৃত সম্পদসমূহ কিভাবে দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি স্বার্থে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো খতিয়ে দেখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালতে আরও বেড়েছে মামলার জট। দেশের আদালতে ২০২৪ সালে মামলার সংখ্যা বেড়েছে ২,১৭,০০০। দ্রুত নিষ্পত্তি না হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন বিচার প্রার্থীরা। বিচার বিভাগে রাজনীতি চলমান থাকার পাশাপাশি বিচারক সংকট ও মামলা ব্যবস্থাপনাকে দায়ী করছেন আইনজ্ঞরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কারো কপালে ভাঁজ তো কারো কপালে চিন্তার ছাপ। ন্যায় বিচারের আশায় দিনের পর দিন এভাবেই আদালতে ঘুরছেন ভুক্তভোগীরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও মিলছে না কোনো সুরাহা।
বেশিরভাগ মামলায় শুনানির দিনক্ষণ ঠিক হলেও তদন্তের ঘাটতি কিংবা সাক্ষীর অনুপস্থিতির কারণে নষ্ট হচ্ছে সময়। এভাবেই মামলা চলছে বছরের পর বছর। এতে জমে থাকা মামলার তালিকা হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। দেশের আদালতে একজন বিচারকের বিপরীতে মামলা জমেছে ৯৬,৪৪৪টি। ভারতে আনুমানিক ৪৭,৬১৯ মামলার বিপরীতে একজন, পাকিস্তানে ৫০,০০০, অস্ট্রেলিয়ায় ২৪,৩০০, যুক্তরাষ্ট্রে ১০,০০০ এবং যুক্তরাজ্যে প্রতি ৩,১৮৬টি মামলার বিপরীতে একজন বিচারক দায়িত্ব পালন করেন। এমন জটের পেছনে অযথা মামলা করার প্রবণতা এবং নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতাকে দায়ী করছেন আইনজ্ঞরা। এবার ৫ই আগস্টের পরে হাজার হাজার মামলা হয়ে গেছে। এত মামলা তো হওয়ার কথা ছিল না। যেই ঘটনা হয়েছে ঘটনাগুলো নিয়ে মামলা। আমি এরকমও দেখেছি যে একটা ঘটনা নিয়ে ৩টা-৪টা মামলাও হয়েছে এবং এক একটা মামলায় ৬০০-৭০০ জন আসামি। নট দ্যাট, অ্যাকচুয়াল যারা কালপ্রিট, যারা ঘটনা করেছে, যদি পুলিশের গুলিতে মারা যায় পুলিশ আসামি হবে, যদি কোনো পাবলিকের গুলিতে মারা যায় সে আসামি হবে। কিন্তু সেখানে দেখা গেছে যে না, এক ঘটনা নিয়েই ৩টা-৪টা কেস হয়েছে। তো এটা ঠিক না। এগুলো তো মামলা জটের কারণ। এই জট কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগ ও মামলা ব্যবস্থাপনার ঢেলে সাজানোর পরামর্শ দেন আইনজীবীরা। ম্যানেজমেন্টগুলোকে কিছুটা চেঞ্জ করতে হবে এবং মামলা পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত পুরনো পদ্ধতি আমরা অনুসরণ করছি, যে দীর্ঘসূত্রিতা আছে, পিপিদের যে পাবলিক প্রসিকিউশন যে সার্ভিস, সেই পাবলিক প্রসিকিউশন সার্ভিসের যে কাজের ধরন, সেখানে স্পিড আপ করা ছাড়া বিকল্প নেই। তদন্তের পর্যায়ে, বিচারের পর্যায়ে প্রসেসগুলোকে একটু কাট অফ করা, একটু বাধ্যতামূলক জায়গায় নিয়ে আসা, শেষ করতে হবে এবং সেটা তাদের সার্ভিস রেকর্ডের মধ্যে নিয়ে আসা বিচারকদের হচ্ছে কে কতটা মামলা নিষ্পত্তি করতে পারছে। সেই নিষ্পত্তিটা আবার যেন প্রতিযোগিতামূলক নিষ্পত্তি না হয়, ন্যায় বিচারের কথাটা তো এখানে মাথায় রাখতে হবে। দেশের বিচারিক আদালতে ২০২৪ সালে বিচারাধীন মামলার সংখ্যা ২,১৭,০০০। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের পরই যোগ হয়েছে ১,৩৫,০০০। সব মিলিয়ে সব আদালতে জমে থাকা মামলার সংখ্যা ৪৫,১৬,৬০০ ছাড়িয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রায় প্রতিদিনই বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকার নাম থাকলেও কিছুটা ব্যতিক্রম থাকে ঈদের ছুটিতে। এই ছুটিকে কেন্দ্র করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণা বলছে ঢাকায় বায়ু দূষণের পরিমাণ কমেছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থান থেকে সরে গিয়ে এখন ৭ম স্থানে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় দূষণ কমাতে হলে যানবাহনের পরিমাণ কমিয়ে যৌক্তিক সংখ্যায় নিয়ে আসতে হবে। নিয়াজ মুর্শিদের প্রতিবেদন। রাজধানী ঢাকা এখন ছুটিতে আছে, ঈদের ছুটিতে, তাই তার চিরচেনা যানজট আর নেই। ঘনবসতিতে জরাজীর্ণ এই শহর এখন দূষণ নামক আততায়ীর হাত থেকে মুক্তি পেয়ে মেতেছে প্রকৃতির সঙ্গে খোশ গল্পে। চিরচেনা পথগুলো এখন মুলতবি রেখেছে গাড়ির হর্ন আর জ্যামের তর্কাতর্কি। নিরাপদ করে তুলেছে বাবা মায়ের সাথে শিশুদের বেড়ানোর গল্পটাও। পলিউশন অনেক কম। আগে তো দেখতাম যে বাংলাদেশ বিশ্বে 1 নাম্বার ছিল পলিউশন, এখন অনেক কম। এরকম হলে ভালোই লাগে আর কি। সবসময় বাচ্চাদের মুখে মাস্ক দিয়ে বাচ্চাদেরও কষ্ট হয়, তা আমাদেরও কষ্ট হয়। তো এইরকম হলে আল্লাহর রহমতে অনেক ভালো হবে। রাস্তা যে বানায়, যে কাজগুলো এত দীর্ঘমেয়াদী হয়, এগুলো আরও আসলে মানে স্বল্পমেয়াদী দ্রুত রাস্তার কাজগুলো ঠিক করা উচিত। গবেষণা বলছে ঈদের ছুটির কারণে ২৬ মার্চ থেকে বায়ু দূষণের পরিমাণ কমতে শুরু করেছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের ঈদ কেন্দ্রিক গবেষণায় উঠে আসছে ২৬ মার্চ বায়ুমান সূচক ছিল AQI ২০০, আর তা কমতে কমতে গেল ২রা এপ্রিল এসে দাঁড়িয়েছে AQI ১৪৪-এ, যা গেল কয়েক বছর যাবৎ প্রায় প্রতিদিনই বিশ্বে বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকায় স্থান করে নেয় ৭ম-এ। গবেষণার তথ্য যাচাই করতে দেশ টিভির টিম বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের এক গবেষকের সাথে বায়ুমান পরীক্ষা করে। পরীক্ষায় মঙ্গলবারের বায়ুমান ধরা পড়ে ১৫০, যা সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর, তবে সাধারণের জন্য তেমন ক্ষতির কারণ নেই। আমাদের AQI এখন বর্তমানে বায়ুমান আমরা দেখছি যে মধ্যম থেকে কম অস্বাস্থ্যকর, বা এটি কখনো কখনো সেন্সিটিভ গ্রুপের জন্য এই বায়ুমানটি মোটামুটি বলা যায় যে সতর্কতামূলক থাকে। তারা মাস্ক ব্যবহার করলে হবে, যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তারা। এছাড়া সাধারণ লোকদের জন্য মোটামুটি ভালো বায়ুমান বলা যেতে পারে। ঢাকার এই চিত্র পাল্টে যাবে ঈদের ছুটি শেষ হলেই। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন যানবাহনের সংখ্যা কমিয়ে যৌক্তিক সংখ্যায় নিয়ে আসতে হবে, আর নির্মাণ বিধি মেনে করতে হবে নির্মাণ কাজ। যানবাহনের সংখ্যা কমলে বায়ু দূষণ কমে,
এখন আমরা তো একদম যানবাহন শূন্য ঢাকা শহর করতে পারবো না, কিন্তু এটিকে এমন একটি সংখ্যায় যৌক্তিকভাবে নিয়ে আসা যাতে যানজটের অ্যাভয়েড করা যায়, তাহলে বায়ু দূষণ কমবে। সেই সাথে ইটভাটায় ইট পোড়ানো বন্ধ করে ব্লক ইট ব্যবহার করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। নতুন প্রজন্মকে চাকুরি প্রার্থী নয় বরং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নতুন সভ্যতা গড়ে তুলতে হবে, সেখানে ব্যবসা থেকে লোভ ছেড়ে ফেলতে হবে, নিশ্চিত করতে হবে সম্পদের সুষ্ঠু বণ্টন। বৃহস্পতিবার বিমস্টেক ইয়ং জেন ফোরামে কি নোট স্পিকারের বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে দেশ ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 12টার দিকে থাইল্যান্ডে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রায়। বাংলাদেশ সময় বেলা 3টার দিকে বিমস্টেক ইয়ংজেন ফোরামে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, পুরনো সভ্যতা মানব সম্প্রদায়কে ধ্বংস করে দেবে। নতুন যে সভ্যতা গড়ে তুলতে হবে সেখানে ব্যবসায় লোভ নয়, থাকতে হবে সম্পদের বণ্টন। First condition of the new civilization, the businesses should not be greed driven. So greed part has to be squeezed out in the new civilization. Greed will destroy us. Why? Because whatever all the things that we talk about, we promise as a government to see this is what we're doing. Our country is moving forward, our GDP is growing and all that. Growth rate is so high. So what? All the wealth this is generated gets concentrated in few hands. They become richer, richer and richer. And we call it development, we call it growth, we call it fantastic economy. But that's, you are planting the seed of your self-destruction. Unless wealth is shared, you cannot sustain a society. তরুণ প্রজন্মকে চাকরির নামে কৃতদাস নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Human beings are not born to work for anybody else. The economic system that we are taught, is again put onto a wrong footing. We are asking everybody to find a job. Our education system is built around finding so that you can get a job as soon as you finish your school. You get a certificate, you get a job. I said human beings are very different from job seeker. First of all, human beings are not slaves. Slavery is not part of our destination. Job turns you into a slave. You take orders from other people. You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার অনুকূল শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন তিনি। We are not job seekers. We are human beings. We are full of entrepreneurial capability, full of ideas. That's what the education system should be. সম্মেলনের ফাঁকে শুক্রবার সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের কথা রয়েছে। জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হবে মোদী ইউনূসের প্রথম সাক্ষাৎ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 7 মাস পর সৌদি আরবের আল কাসিম বুরাইদা সফর কারাগার থেকে মুক্তি পেয়ে জুলাই গণ অভ্যুত্থানের 10 রেমিটেন্স যোদ্ধা বৃহস্পতিবার দেশে পৌঁছেছে। আরব এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অন্যদিকে বাকি 2 জন কাগজপত্রের জটিলতায় আসতে পারেননি। আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের রওনা দেওয়ার কথা রয়েছে। AH হিমেলের প্রতিবেদন। সৌদি প্রবাসী 12 জন রেমিটেন্স যোদ্ধা ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানের বিজয় উদযাপন উপলক্ষে 8 আগস্ট প্রীতিপূজন ও আনন্দ উৎসব করলে তাদের গ্রেপ্তার করে সৌদি পুলিশ। মুক্তির দাবিতে 15 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন পালন করেন পরিবারের সদস্যরা।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে মুক্তির দাবি জানালে আশ্বাস দেয় অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার মধ্যরাতে সৌদি আরবের আল কাসিম বুরাইদা সফর কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেন রেমিটেন্স যোদ্ধারা। তবে দুইজনে কাগজপত্র জটিলতায় আগামী সপ্তাহে দেশে ফিরবে বলে জানা যায়। একজনের পাসপোর্টের সমস্যা, একজন ড্রাইভিং লাইসেন্স। সৌদি আরবের আইন হলো, সৌদি সরকার বলেছে যদি কোনো বাংলাদেশের লোক রাস্তাঘাটের মধ্যে মিছিল করে, ব্যানার করে, পোস্টার করে, তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দাও। আমরা সেই দেশের সরকারকে, সেই দেশের আইনকে শ্রদ্ধা সম্মান করে আজকে আমরা প্রায় 20 বছর ছিলাম। কিন্তু আমাদের ভুল ছিল এতটুকুই, আমরা এই বিষয়টা জানতাম না যে ঘরোয়াভাবে বাড়ির ভিতরে আয়োজন করাটা অন্যায়। সরকারের হস্তক্ষেপ কামনা করে প্রবাসীরা বলেন, দীর্ঘ 7 মাস পরিবারের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা কর্মক্ষেত্রে পুনরায় যোগদান দেওয়ার মাধ্যমে পরিত্রাণ সম্ভব। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কাছে আমাদের আবেদন যে আমাদের নিষেধাজ্ঞাটা যেন উঠিয়ে আমরা ওখানে প্রত্যাবর্তন করতে পারি। আমরা আমাদের লক্ষ লক্ষ টাকার মাল সামানা ওখানে করেছি, আমরা সবাই ঠিকাদারি ব্যবসায়ী। আমাদের বাংলাদেশ সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। আমরা পরবর্তীতে দেশের জন্য কোনো সৌদি আরবের আইন অমান্য করব না ইনশাআল্লাহ। আওয়ামী সরকার পতনের পর সেপ্টেম্বর ও অক্টোবরে এই 2 মাসে প্রবাসী আয় 26% বেড়ে যায়। এই হিমেল, দেশ টিভি, ঢাকা। মেহেরপুরের গাংনী উপজেলার খরস্রোতা কাজলা নদী এখন পরিণত হয়েছে সরু খালে। ড্রেজিং না করায় নদীর বুকে পলি জমে নাব্যতা হারিয়েছে কাজলা। স্থানীয় প্রভাবশালীরা নদীর দুপার দখল করে চাষাবাদ শুরু করায় নদীটি সংকীর্ণ হয়ে পড়েছে। সহকর্মী আক্তারুজ্জামানের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। ভারতের জলাঙ্গির সঙ্গে সংযুক্ত মাথাভাঙ্গা নদীর শাখা নদী কাজলা। এ নদী হিন্দামাঠ, নোয়াপাড়া, ভাটপাড়া, গারাডোবা এবং সদর উপজেলার আমঝুপি গ্রামের মধ্য দিয়ে প্রায় 40 কিলোমিটার বিস্তৃত হয়ে ভৈরব নদীতে গিয়ে মিশেছে। বর্ষা মৌসুমে পানিতে কানায় কানায় ভরে উঠত কাজলা, কিন্তু নাব্যতা হ্রাস পাওয়ায় বর্ষাকালে নদীর 2 পারের বেশিরভাগ আবাদি জমি পানিতে ডুবে যায়। অন্যদিকে শুষ্ক মৌসুমে দেখা দেয় সেচের পানির সংকট। ব্রিটিশ শাসনামলে কাজলা নদী দিয়ে জাহাজে করে মালামাল কলকাতা সহ বিভিন্ন দেশে পাঠানো হতো। নদীর গভীরতা ও নাব্যতা থাকায় বন্যার সৃষ্টি হতো না। দেশ বিভাগের পর থেকে নদীটি খনন না করায় নদীর বুকে পলি জমে ক্রমশ সরু হয়ে পড়ে। নদীর দুপারে দখল করে অনেকেই করেছেন ঘরবাড়ি সহ পাকা স্থাপনা। উপনদীর শাখা নদীগুলো কিন্তু আস্তে আস্তে ভরাট হইতে এমন পর্যায়ে চলে গেছে যে নদীতে পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। আর এখন যেটা হয়েছে সেটা কিন্তু তার উৎসই নেই। আমাদের এই কাজলা নদীটা আগে একটা ভালো মতো জৈবন ছিল, অথবা নদীটা ভালো মতো স্রোত বইতো, বর্ষার সময় প্রচুর পানি থাকতো। এখন চৈত মাসেও পানি থাকে না, বর্ষার সময়ও পানি থাকে না, হয়তো 2-4 মাস পানি থাকার পর নেমে যায়। এটা খনন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আপনারা সিদ্ধান্ত নিছেন ঠিক আছে, কিন্তু আমি ছোটবেলায় থেকেই শুনি যে কাজলা নাকি খনন করা হবে। দ্রুত কাজলা খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। এখানকার জনগণ সবাই একটা দাবি উঠে এসেছে যে কাজলা নদীটা যেন খনন করা হয়। আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে এটা আমরা প্রেরণ করব এবং আমরা আশা করব যে খুব দ্রুতই এই নদী ব্যবস্থাপনা এবং কাজলা নদী খননের জন্য সরকার এখানে উদ্যোগ গ্রহণ করবে। নদী খননের ব্যবস্থা করলে একদিকে যেমন শুষ্ক মৌসুমে কৃষকরা পানি পাবে, অন্যদিকে বর্ষা মৌসুমে বন্যা ও জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পাবে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর অববাহিকার অধিকাংশ উর্বর জমি এখন তামাক কোম্পানিগুলোর আগ্রাসনের শিকার। দেশি বিদেশি কোম্পানিগুলো তামাক চাষে চাষিদের উদ্বুদ্ধ করায় দিন দিন বাড়ছে তামাকের চাষ। এতে মাইনী নদীর তীরবর্তী ফসলি জমির প্রায় পুরোটাই এখন তামাকের দখলে। সহকর্মী অপু দত্তের তথ্য ও চিত্রে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে। এই উপজেলার 5টি ইউনিয়নের ফসলি জমি, স্কুল, কলেজ, মাইনী নদীর তীর, এমনকি বসতবাড়ির আঙ্গিনায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ক্ষতিকর তামাক চাষ। মাইনী নদীর তীরবর্তী ফসলি জমিতে পলি জমায় এসব জমিতে ফসল উৎপাদন অনেক বেড়ে যায়। আর এ কারণেই তামাক কোম্পানিগুলো এই অঞ্চলকে বেছে নিয়েছে। তামাক চাষে কৃষকদের অগ্রিম ঋণের পাশাপাশি সার, বীজ ও কীটনাশক দিয়ে উদ্বুদ্ধ করে কোম্পানিগুলো। সরিষা, ভুট্টা চাষ ধরেন কোম্পানি যদি থাকতো তাইলে আমরা ওইগুলা আমরা নিশ্চয়তা থাকতো, তাইলে আমরা পাইতাম, করতাম চাষ, তাহলে আমরা তামাক চাষ না করতাম। বিভিন্ন জাতের সবজি যেমন সরিষা বলেন, সূর্যমুখী বলেন, আমরা যদি এটা উৎপন্ন করি
আমরা কৃষকরা কিন্তু ন্যায্য মজুরিটা পাই না। কলেজের পক্ষ থেকে একাধিকবার তামাক চাষ না করার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু যেহেতু এটা কলেজের জায়গা না আরেকজনের জায়গা, তারা নিষেধ অমান্য করে তামাক চাষ করেছে। তামাক চাষীদের শ্বাসকষ্ট, ক্যান্সার, হজম শক্তি কমে যাওয়া সহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানান চিকিৎসক। ক্যান্সার হয়, তারপরে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এছাড়া আমাদের হজমের সমস্যা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ইত্যাদি নানাবিধ সমস্যা হয়। তো আমাদের হচ্ছে এই সকল রোগের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে তামাকের ব্যাপারে সচেতন হতে হবে। কৃষি পণ্যের সঠিক দাম না পাওয়া এবং তামাক কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক সুযোগ সুবিধা বৃদ্ধি করায় কৃষকরা তামাক চাষে ঝুঁকছেন বলে জানান কৃষি কর্মকর্তা। তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি, দেখা গেছে যে সঠিক দাম না পাওয়ার কারণে, সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্বত্য এ জনপদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইন করে তামাক চাষ নিয়ন্ত্রণ করা দরকার বলে মনে করেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরে জাটকা সংরক্ষণের জন্য নদীতে মার্চ এপ্রিল 2 মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এতে ঈদে বাজারগুলোতে পর্যাপ্ত দেশীয় মাছ থাকলেও দাম কমছে না। মাছের বাজার নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, দাম বৃদ্ধির প্রতিক্রিয়ায় কি বলছেন ক্রেতা বিক্রেতা, এ বিষয়ে জানাবেন। বুবলি, আপনি জানেন যে চাঁদপুরে মার্চ এপ্রিল জাটকা সংরক্ষণের জন্য কিন্তু সব ধরনের মাছ ধরা কিন্তু নদীতে বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে কিন্তু চাঁদপুর বাজারগুলোতে। আমি আজ সকাল থেকেই চাঁদপুরের বাজারগুলো ঘুরে দেখেছি, এখানে কিন্তু দেশীয় যে পর্যাপ্ত মাছ রয়েছে কিন্তু মাছের দাম কোনোভাবেই কমছে না। এখানে যে চিংড়ি মাছ রয়েছে সেটি কেজিতে 200 থেকে 250 টাকা দাম বেড়েছে। আমরা গত সপ্তাহে যে মাছগুলো দেখেছি এখানে 1000 থেকে 1050 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 1300 থেকে 50 টাকা, 1350 টাকা বিক্রি হচ্ছে। আমি এখন কথা বলবো এখানে যিনি একজন আড়তদার রয়েছেন, একজন আড়তদারের সাথে কথা বলবো। এই ঈদে মাছের পর্যাপ্ত মাছ থাকা সত্ত্বেও কেন দাম কমছে না? আমাদের এখন আগের থেকে বর্তমানে চাহিদাটা মাছ উৎপাদন অনেক বেশি আগে তুলনামূলক, আর আপনাদের এখানে যত পরিমাণ মাছের দামটা বাড়ার কথা ছিল এই পরিমাণ বাড়ে নাই। আর আমাদের এখানে উৎপাদনটা অনেক বেশি হচ্ছে, যে দেশি মাছটা উৎপাদন অনেক বেশি। আমাদের এখানে পাঙ্গাসটা হচ্ছে যে 160 টাকা করে, আর 1 কেজি কাতলা হচ্ছে 200 টাকা করে, 3 কেজি কাতলা হচ্ছে যে আমরা 350 টাকা করে, 360 টাকা করে। তবে যেটুকু বাড়ার কথা ছিল ঈদের পরে এটুকু বাড়ে নাই, তবে স্থিতিশীল এখনো আছে। তবে চিংড়ি মাছটার কেজি বাড়ছে 300 থেকে 350 টাকা কেজিতে বাড়ছে। বুবলি, আপনি শুনছিলেন এখানে আমি একজন বিক্রেতার সাথে কথা বলেছি, আড়তদারের সাথে কথা বলেছি। তিনি বলছেন দেশীয় যে প্রজাতির মাছ রয়েছে সেটির দাম কিন্তু স্বাভাবিক রয়েছে, চিংড়ি মাছের দাম কিছুটা কমেছে। অপরদিকে এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথেও আমি কথা বলেছি, তারা বলছেন যে এই দেশীয় প্রজাতির পর্যাপ্ত মাছ থাকা সত্ত্বেও কিন্তু দাম কমছে না। তো এই ছিল চাঁদপুরের মাছের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। ঈদ পরবর্তী সময়ে লক্ষ্মীপুরের সবজির বাজার বাড়তির দিকে। বেগুন, শসা, পেঁপের কেজিতে দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। সাইফুল, দাম বাড়ার কারণ কি, এ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা এবং ক্রেতা বিক্রেতাদের কেমন প্রতিক্রিয়া দেখছেন জানাবেন। বুবলি, ঈদ পূর্ববর্তী সময়ে যেখানে লক্ষ্মীপুরের শাকসবজির বাজার দর একটু কম ছিল, ঈদ পরবর্তী সময়ে গত এক সপ্তাহে প্রায় প্রতিটি শাকসবজিতে 10 থেকে 20 টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এ ব্যাপারে আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌর কাঁচা বাজার এলাকায়। আমরা এ বিষয়ে
দোকানদার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই যে পেঁপে যেটি এখন বিক্রি হচ্ছে 60 টাকা, এটা ঈদের আগে ছিল 40 টাকা, এবং টমেটো 30 টাকা। টমেটোর দাম অপরিবর্তিত রয়েছে। গাজর হচ্ছে 60 টাকা করে বিক্রি হচ্ছে, যে গাজর ঈদের পূর্বে ছিল 40 টাকা দামে, এবং যে শসা প্রায় 60 এবং 70 টাকা বিক্রি হচ্ছে। শসা ছিল 30 থেকে 40 টাকা দামে। এছাড়াও যে কলা বিক্রি হচ্ছে 60 টাকা করে হালি, এবং কলা এখন পূর্ববর্তী সময় কলা এক সপ্তাহে কলা 40 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এছাড়াও যে রয়েছে বরবটি 80 টাকা দামে বিক্রি হচ্ছে। এই বরবটি এক সপ্তাহ পূর্বে 60 টাকা করে বিক্রি করা হতো। এছাড়া রয়েছে যে বেগুন, যে বেগুন বর্তমানে 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। এই বেগুন ঈদের পূর্বে ছিল গত শুক্রবারে প্রায় 70 টাকা, এবং করলা 80 টাকা করে বিক্রি হচ্ছে। কলা এক সপ্তাহ পূর্বে ছিল কলা 60 থেকে 70 টাকা। এছাড়াও যে অন্যান্য শাকসবজি রয়েছে, তারা দাম বৃদ্ধি সম্পর্কে আমরা এখানকার যে ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঈদের পূর্বে রমজানের শাকসবজির চাহিদা কম থাকার কারণে দাম কম ছিল, এবং ঈদ পরবর্তী সময়ে শাকসবজির দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিটি শাকসবজির দামে বৃদ্ধি পেয়েছে। এছাড়া যে আমরা যদি আপনাকে বলি যে লক্ষ্মীপুরে মাছের বাজার, লক্ষ্মীপুরে বেশিরভাগই মাছের যোগান আসে যে চাষকৃত মাছ, এবং লক্ষ্মীপুরে মেঘনায় পরিবেশিত জেলা হওয়ার কারণে নদী থেকে মাছ আহরণ করে এখানে বিক্রি করা হয়। মার্চ এপ্রিল এই 2 মাস মাছ ধরা, নদীতে মাছ ধরা বন্ধ কারণে লক্ষ্মীপুরে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এখন এখানে প্রায় 5-7 কেজি কাতল মাছ বিক্রি করা হচ্ছে 600 থেকে 700 টাকা করে, এবং যে ছোট ছোট কাতল বিক্রি হচ্ছে 350 টাকার নিচে। আমি যদি আপনাকে বলি লক্ষ্মীপুরে বেশিরভাগই মাছেই কিন্তু 300 টাকার নিচে কেজি পাওয়া যাচ্ছে না। শুধু পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ 220 টাকা, 100 থেকে 180 থেকে 220 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। এছাড়া যদি শিঙ্গি পাওয়া যাচ্ছে, শিঙ্গি 80 টাকা করে 800 টাকা করে বিক্রি করা হচ্ছে, এবং যেসব শিঙ্গি কেজিতে 10 পিস পাওয়া যাচ্ছে ওইসব শিঙ্গি বিক্রি হচ্ছে 1200 টাকা করে। বুবলি, এ ছিল লক্ষ্মীপুর থেকে নিত্যপণ্য বাজারের সর্বশেষ খবর। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন ঈদ পরবর্তী বাজার সম্পর্কে। দেখছেন সংবাদ সকাল। পানি সংকট নিরসনে কৃষি খাতে আশার আলো দেখছেন ইয়েমেনের কৃষক। জাতিসংঘের পানি সংরক্ষণ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংস্কার প্রকল্প ও কৃষি প্রশিক্ষণ দেশটির মানুষকে করে তুলছে স্বনির্ভর। পাশাপাশি খাদ্য সংকট নিরসনে বড় ভূমিকা রাখছে এই প্রকল্পটি। ফাতেমা তাসলিমের রিপোর্ট, জানাচ্ছেন নাসরিন আক্তার। টলমলে পানি গড়িয়ে চলে যাচ্ছে কৃষি জমিতে। সেই পানি শুষ্ক মাটিকে করে তুলছে উর্বর, যেখান থেকে ফলছে আলু, বাদাম, স্ট্রবেরি সহ নানা শস্য। দীর্ঘদিনের সংঘাত ঠেলে ইয়েমেনের মাঠে মাঠে সোনা ফলাচ্ছেন চাষিরা। দেশটির সানহান ও বানিমাতারির মতো অনেক জেলায় চলছে এমন কর্মযজ্ঞ। অবশ্য গেল কয়েক বছর ধরে তীব্র পানি ও জলবায়ু সংকটে ধুঁকছে ইয়েমেনীয়রা। উৎপাদন তলানিতে নেমে আসায় 80% মানুষ বিদেশি মানবিক সহায়তার উপর নির্ভরশীল। তারপরও প্রায় 1,16,00,000 মানুষ কৃষি নির্ভর। কিন্তু সানা নামক অববাহিকা ধ্বংস হওয়ায় কৃষিখাত ও সাধারণ জীবন বিপন্ন। এই বাস্তবতায় ইয়েমেনে পানি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নেদারল্যান্ডসের সহায়তায় সম্প্রতি একটি প্রকল্প হাতে নিয়েছে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা FAO। এর মাধ্যমে কৃষিখাত এগিয়ে নিতে পুরনো বাঁধ, খাল ও কূপ সংস্কারের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে স্বচ্ছ পানির প্রবাহ। এতে কৃষকরা প্রায় 150 একর পর্যন্ত জমি চাষ করতে পারছেন। এই প্রকল্পের মাধ্যমে জমিতে ভালোভাবেই পানি আসছে। প্রায় 150 একর জমি চাষ করতে পারছি, যা আগে 50 একর করাই অসম্ভব ছিল। তবে মাঝে মধ্যে পানি সরবরাহ কম থাকলেও 100 একর পর্যন্ত সেচ দিতে পারছি। জাতিসংঘের এই সংস্থাটি যে শুধু ইয়েমেনে পানির যোগান নিয়ে কাজ করছে তা নয়, কৃষকের জৈব সার ও কৃষি কৌশল সম্পর্কেও দিচ্ছে প্রশিক্ষণ। এখন পর্যন্ত জরুরি কৃষি সহায়তা পেয়েছে প্রায় 700 পরিবার। প্রকল্পে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় সন্তোষ অনেকে। এ প্রকল্পের সুবিধা ভোগ করছে ইয়েমেনীয়রা। সৃষ্টিকর্তা এবং প্রকল্পটি যারা সফল করেছেন তাদের প্রতি শুকরিয়া। মানুষ কাজ করতে পারছে ও শস্য উৎপাদন করতে পারছে।
সেচ অবকাঠামো পুনরুদ্ধার ও কৃষিখাতে প্রশিক্ষণ প্রদানে মানুষকে স্বনির্ভর করায় সবচেয়ে উত্তম উপায় ইয়েমেনকে পুনরুদ্ধারের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাওয়ার পর এই ঘোষণা দেয় হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রীর অভিযোগ, আইসিসি ক্রমশ রাজনৈতিক হয়ে উঠেছে। এদিকে আইসিসি ত্যাগের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নেতানিয়াহু। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগে গেল নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এই পরোয়ানা জারির একদিন পর ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বুদাপেস্ট সফরের আমন্ত্রণ জানান হাঙ্গেরির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সে আমন্ত্রণে সাড়া দিয়ে 4 দিনের রাষ্ট্রীয় সফরে হাঙ্গেরিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে ইসরায়েল। অন্যদিকে আইসিসির রায়কে দুঃসাহসী ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করে ভিক্টর অরবানের প্রশাসন। দেখছেন সংবাদ সকাল।